পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে ভারতের বিপক্ষে ডগ ফাইটে যুক্ত হলো ১২৫ যুদ্ধ বিমান। ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘাতে নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন ও জাতিসংঘ। অবশেষে মুখ খুললেন পুতিন, পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেনের ৫ ভাগ দখলে নিল রাশিয়া। যুদ্ধ থামাও, নেতানিয়াহু সরে দাঁড়াও স্লোগানে উত্তাল তেল আবিব, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার দাবি। এক রাতেই ৪ দেশে ইসরায়েলের বিমান হামলা, গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৫৪ জন। উত্তেজনার মাঝেই ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনলো ইরান, ১২০০ কিলোমিটার দূরেও আঘাত হানতে সক্ষম। হুতির ব্যালিস্টিক মিসাইলে কেঁপে উঠল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ। মার্কিন নামি দামি কোম্পানিদের গোমর ফাঁস করে দিচ্ছে চীন, ১.৫ লাখের আইফোন বানাতে খরচ মাত্র ১২,০০০। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সপ্তাহের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। রাতের আকাশে গর্জে উঠল যুদ্ধ বিমান, শুরু হলো আধুনিক সময়ের সবচেয়ে বড় ডগ ফাইট। আজাদ কাশ্মীর সহ অন্তত ৯টি এলাকায় ভারত ছড়ে একাধিক ক্ষেপণাস্ত্র, আর তার জবাবে পাকিস্তান ভূপাতিত করে ৫টি ভারতীয় যুদ্ধ বিমান, আকাশে তোলে আরো ১২৫টি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, দুই দেশের বিমান ১ ঘন্টার বেশি সময় মুখোমুখি লড়েছে, তবে কেউই সীমান্ত অতিক্রম করেনি। এ যেন এমন এক যুদ্ধ যা হয়েছিল আবার হয়নি। বিস্তারিত প্রতিবেদনে। রাত গভীর, চারপাশে থমথমে নীরবতা, কিন্তু ঠিক তখনই আকাশে বেজে উঠল যুদ্ধের দামামা। হঠাৎই আজাদ কাশ্মীর ও পাকিস্তানের আরো কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছড়ে ভারত। পাকিস্তানও ছিল না নিশ্চুপ, পরপরই শুরু করে পাল্টা তাণ্ডব। ভারতীয় ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি আকাশে উড়িয়ে দেয় ১২৫টি যুদ্ধবিমান, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওই রাতেই শুরু হয়েছিল আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগ ফাইট, যেখানে দুই দেশের যুদ্ধবিমান ১ ঘন্টারও বেশি সময় ধরে মুখোমুখি লড়াই চালিয়েছে বলে জানান এই কর্মকর্তা। তবে আশ্চর্যের বিষয় হলো, কেউই অতিক্রম করেনি কারো সীমান্ত। তার ভাষায়, একে অপরকে লক্ষ্য করে দূর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরত্ব রেখে ছোড়া হয় মিসাইল। ফলে মনে হয়েছিল যুদ্ধ হয়েছিল, আবার হয়নি। আকাশে আগুন জ্বললেও মাটিতে তেমন ছায়া পড়েনি। এর আগে ২০১৯ সালেও দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে হয়েছিল ডগ ফাইট। সেবার এক ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে টিভির সামনে হাজির করে তারা। তবে এবার সেরকম দৃশ্য আর কেউ দেখতে চায়নি, তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করার অনুমতি দেয়নি। কাশ্মীর ঘিরে ভারত পাকিস্তান সংঘর্ষ এবার পৌঁছেছে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে। মঙ্গলবার পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৬, আহত ৪৬, আর এতে কড়া প্রতিক্রিয়া দিল যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই ঘটনা হতাশাজনক। অপরদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস দুই পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাশ্মীর ঘিরে ভারত পাকিস্তানের সংঘর্ষ এবার আন্তর্জাতিক কূটনীতির টেবিলও কাঁপিয়ে তুলেছে। মঙ্গলবার পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত ২৬ জন, আহত আরও ৪৬, আর এতেই নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। নিজের অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে পৌঁছায় হামলার খবর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি অত্যন্ত হতাশাজনক। তার ভাষায়, ইতিহাস জানলে বোঝা যায় এমন কিছু ঘটনার আশঙ্কা ছিলই, কারণ ভারত পাকিস্তান বহুদিন ধরেই লড়াই করে আসছে। তবে এই সংকট খুব শীঘ্রই মিটবে বলে তিনি আশাবাদী। মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে ২৬ জন নিহত ও অন্তত ৪৬ জন আহত হয়েছে। পাল্টা জবাবে ৩টি রাফায়েল সহ ৫টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পাশাপাশি ৫ পাইলটকে বন্দীর দাবি করেছে পাকিস্তান। রুশ ইউক্রেন যুদ্ধে নিয়েছে নতুন মোড়। পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছাড়াই রাশিয়া এরই মধ্যে ইউক্রেনে দখলে নিয়েছে বাংলাদেশের সমান এলাকা। ইউক্রেনের ১/৫ অঞ্চল ইতোমধ্যেই চলে গেছে রাশিয়ার নিয়ন্ত্রণে। আর এই বাস্তবতার মাঝেই মুখ খুললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। বিস্তারিত প্রতিবেদনে।
রোববার সকালে এক রাষ্ট্রীয় টেলিভিশন অনুষ্ঠানে যুদ্ধের ভবিষ্যৎ কি পারমাণবিক পথে মোড় নিতে পারে করা প্রশ্নের জবাবে পুতিন বলেন তাদের উস্কানি দেওয়া হয়েছিল ভুল করতে, কিন্তু তিনি জানান এখনো পর্যন্ত প্রয়োজন হয়নি পরমাণু অস্ত্রের, আর তিনি চান ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না আসে। পুতিন বলেন 2022 সালে যে অভিযান শুরু হয়েছিল তা রাশিয়ার কাঙ্ক্ষিত সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছে। তাদের হাতে রয়েছে পর্যাপ্ত শক্তি ও সামর্থ্য। আর এই কথাগুলো বলেন ঠিক সেই সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই যুদ্ধকে রক্তগঙ্গা বলে উল্লেখ করে বার্তা দিচ্ছেন এর ইতি টানার। ট্রাম্প দাবি করে বলেন এই লড়াই শুধু ইউক্রেনের জন্য নয়, এটা একটি প্রক্সি যুদ্ধ যেখানে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এমন প্রেক্ষাপটে পুতিনকে ঘিরে সম্প্রতি প্রচারিত হয়েছে একটি তথ্যচিত্র, রাশিয়া, ক্রেমলিন, পুতিন 25 বছর, যেখানে তুলে ধরা হয় তার দীর্ঘ নেতৃত্বের গল্প। মজার বিষয় হলো রুশ বাহিনী ইতিমধ্যেই ইউক্রেনের প্রায় 1/5 বা প্রায় 1,25,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। আর পশ্চিমা নেতারা যতই বলুক তারা এই আগ্রাসন ঠেকাতে চান, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। পুতিন এই যুদ্ধকে দেখছেন এক যুগান্তকারী অধ্যায় হিসেবে, যেখানে বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো ধাপে ধাপে রাশিয়ার গায়ে বসিয়ে দিয়েছে অপমানের দাগ। ন্যাটোর সম্প্রসারণ, প্রভাব বলয়ে ঢুকে পড়া সবকিছুই যেন ছিল এই পরিকল্পনার অংশ। যুদ্ধের বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছে খোদ ইসরায়েলের নাগরিকরা। তেল আবিবের রাজপথে প্রতিদিন জড়ো হচ্ছেন হাজারো মানুষ। দাবি একটাই, যুদ্ধ থামাও, নেতানিয়াহু সরে দাঁড়াও। বিক্ষোভকারীরা বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভুল সিদ্ধান্ত দেশকে ঠেলে দিচ্ছে ধ্বংসের পথে। জিম্মিদের মুক্তির নামে শুরু হওয়া অভিযানে না মিলছে মুক্তি, না থামছে রক্তপাত। তেল আবিব এখন পরিণত হচ্ছে এক প্রতিবাদের শহরে, যেখানে কণ্ঠ মিলাচ্ছে তরুণ, নারী ও বৃদ্ধরা। বিস্তারিত প্রতিবেদনে। নিজ দেশের নাগরিকরাই বিক্ষোভ গড়ে তুলেছেন বর্বর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা বলছেন নেতানিয়াহু একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে দেশকে ঠেলে দিচ্ছে অন্ধকারের পথে। তার নেতৃত্বে শুধু গাজায় আগুন নয়, বরং জ্বলছে ইসরায়েলের বিবেকও। এক ব্যর্থ, নির্মম শাসক যিনি যুদ্ধকে ব্যবহার করছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখার ঢাল হিসেবে। জিম্মিদের মুক্তির নামে শুরু হওয়া অভিযানে না মিলছে মুক্তি, না থামছে রক্তপাত। তেল আবিবের রাজপথে জনতার গর্জন, যুদ্ধ থামাও, নেতানিয়াহু সরে দাঁড়াও। 2013 সালের অক্টোবরে এই প্রতিবাদের সূচনা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নিয়েছে গণ আন্দোলনে। 2024 সালের শেষ দিকে 6 জিম্মির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই যেন আগুন ছড়িয়ে পড়ে জনমনে। এরপর 2025 সালের মার্চে গাজায় নিহত শিশুদের ছবি হাতে নিয়ে নারীদের ছোট্ট একটি দল প্রতিবাদ শুরু করলে সেটিও ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। আর এখন তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ, হাতে ব্যানার, গলায় স্লোগান, যুদ্ধ থামানোর জন্য আর বন্দীদের জীবিত ফেরানোর জন্য। তারা বলছেন এই যুদ্ধ আর কোনো সমাধান দিচ্ছে না, বরং প্রতিদিন নতুন করে তৈরি করছে শোক, মৃত্যু আর বিভ্রান্তি। কোনো কূটনৈতিক পথ ছাড়া শুধু আগ্রাসনে এগোনো মানে নিজেদের ভবিষ্যৎকেই ধ্বংসের পথে ঠেলে দেওয়া। এক রাতে 4 দেশে বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় একযোগে চালানো হয় এই ভয়াবহ হামলা। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে এতে প্রাণ হারিয়েছেন অন্তত 54 জন। ইসরায়েলের দাবি লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের ঘাঁটি, তবে বাস্তবে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, গাড়ি আর রাস্তায় দাঁড়ানো মানুষ। এই হামলায় অংশ নেয় অন্তত 30টি যুদ্ধবিমান। জাতিসংঘের প্রতিবাদেও থামেনি তাদের এই আগ্রাসন। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার রাতের এই হামলায় গাজা যেন পরিণত হয় মৃত্যুপুরীতে। গলিতে গলিতে ছড়িয়ে পড়ে ছিন্ন ভিন্ন দেহ। অন্তত 54 জনের প্রাণহানির খবর দিয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। তিনি জানান ঘরবাড়ি, গাড়ি, এমনকি রাস্তায় জড়ো হওয়া মানুষের উপরে নির্বিচারে চালানো হয় বোমাবর্ষণ। যদিও ইসরায়েল বলছে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের অবকাঠামো। তবে গাজার বাইরেও থেমে থাকেনি এই আগ্রাসন। ইয়েমেনের হোদেইদা শহরে পড়ে একের পর এক বোমা। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের দাবি শুধু বন্দর ঘেঁষা এলাকায় চালানো হয়েছে 6টি হামলা। সানা শহরের কাছেও ঘটে 3টি বিস্ফোরণ। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার জান্তা শহরের পাশেই হয় 6টি বিমান হামলা। সারা পাহাড়েও আঘাত হানে দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমান। ড্রোন পাঠিয়ে আঘাত হানা হয় দক্ষিণ লেবাননের শ্রিফা ও টাইর হারফায়। টার্গেট ছিল 4টি তৈরি কক্ষ। সীমান্ত পেরিয়ে সিরিয়ার সরঘায়া শহরও ছিল এই আগ্রাসনের শিকার। জায়গাটি ঠিক লেবাননের পার্বত্য এলাকার উল্টো দিকে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এইসব হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংস করা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান। কাসেম বাসির নামে এই ক্ষেপণাস্ত্র ধ্বংসের নিখুঁত ক্ষমতা ও শত্রু শনাক্তে প্রযুক্তিগত দিক থেকে এটি এখন অন্যতম বিপজ্জনক অস্ত্র বলে দাবি করছে তেহরান। 4 মে রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্রটি 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জিপিএস ছাড়া এটি শনাক্ত করতে পারে টার্গেট। বিস্তারিত প্রতিবেদনে। এই নতুন ক্ষেপণাস্ত্রের নাম কাসেম বাসির। নামেই যেমন ভয়, তেমনি রয়েছে ধ্বংসের নিখুঁত ক্ষমতা। 4 মে রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে সামনে আনেন এই ক্ষেপণাস্ত্রটি। তার দাবি, এই মরণাস্ত্রটি কমপক্ষে 1200 কিলোমিটার বা 745 মাইল দূরত্বে আঘাত হানতে পারে, তাও আবার একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে নির্দিষ্ট টার্গেটকে শনাক্ত করে। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনেও উঠে এসেছে এমনই তথ্য। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, এটি জিপিএস ছাড়াও খুঁজে নিতে পারে তার টার্গেট। শুধু তাই নয়, শত্রুর অ্যান্টিব্যালিস্টিক সিস্টেমকেও ফাঁকি দেওয়ার জন্য এতে রয়েছে অত্যাধুনিক কৌশলগত প্রযুক্তি। এই মুহূর্তে ইয়েমেনে হুতিদের উপর ইসরায়েলের প্রতিশোধের হুমকি ঘিরে উত্তাল পুরো মধ্যপ্রাচ্য। আর এর মধ্যেই ইরানের এভাবে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনা যেন নীরব বার্তা নয়, একরকম চ্যালেঞ্জ। ইরানি মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে ইরান একটুও পিছপা হবে না। তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি, বাহিনী ও স্বার্থে যখন প্রয়োজন হবে তখনই আঘাত হানবে। তার দাবি, ইরান কারো সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু নিজের নিরাপত্তা নিয়েও কোনো ছাড় দেবে না। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু চুক্তি নিয়ে চলা পরোক্ষ আলোচনা গত 3 মে স্থগিত হয়েছে রোমে। এখনো ঘোষণা করা হয়নি কোনো নতুন তারিখ। এমন সময় ইরান নিজেদের সামরিক শক্তি দেখিয়ে যেন মার্কিন প্রশাসনকে দিল পরোক্ষ হুমকি। আর ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট করেছেন, চুক্তি না হলে ইরানের কর্মসূচি লক্ষ্য করে চালানো হবে বিমান হামলা। ইসরায়েলের হৃৎপিণ্ডে হুতি ক্ষেপণাস্ত্রের আঘাত। হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। গত রোববার এই হামলায় ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দরের চারপাশ, থেমে যায় ট্রেন চলাচল। ইয়েমেন থেকে ছোড়া হয় হুতির ব্যালিস্টিক মিসাইল। সিএনএন জানায়, ধ্বংসাবশেষে ছড়িয়ে পড়ে পুরো এলাকা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও থামানো যায়নি এই ক্ষেপণাস্ত্র। বিস্তারিত প্রতিবেদনে। এতটাই শক্তিশালী ছিল আঘাত যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিমানবন্দর, ট্রেন চলাচল থেমে যায়, পুলিশ এলাকা জুড়ে ছড়িয়ে দেয় নিরাপত্তা বলয়, ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকে রাস্তায়, ধোঁয়ায় ঢেকে যায় পুরো অঞ্চল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। আর এতেই স্পষ্ট হয়ে উঠেছে দেশটির নিরাপত্তা দুর্বলতা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েও সফল হয়নি তারা। যেখানে ব্যবহার করা হয়েছিল অ্যারো 3, আয়রন ডোম ও যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম। কিন্তু এত সব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি ইসরায়েল। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই হামলা ছিল গাজার জনগণের উপর ইসরায়েলের গণহত্যার জবাব। তিনি বলেন, আমেরিকান ও ইসরায়েলি প্রতিরক্ষা সিস্টেম ব্যর্থ হয়েছে। এই প্রথমবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের এমন নির্ভুল হামলা। এদিকে ইসরায়েলি বিশ্লেষকরা একে বলছেন নতুন ধরনের হুমকি, কারণ প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। বারশালম নামে এক সামরিক বিশ্লেষক বলেন, এই ঘটনার পেছনে থাকতে পারে ইরান উৎপাদিত প্রযুক্তি, যেটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। হুতিরা দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্রে স্টেলথ প্রযুক্তি আছে, চলতে পারে ম্যাক 16 গতিতে এবং এর পাল্লা 2150 কিলোমিটার। একটা ভাইরাল ভিডিওতে ফাঁস হচ্ছে যুক্তরাষ্ট্রের নামি দামি ব্র্যান্ডগুলোর গোপন হিসেব। মাত্র 21,000 টাকায় তৈরি হার্মে বার্কিন ব্যাগ, যা বিক্রি হচ্ছে প্রায় 30 লাখে। আইফোনের উৎপাদন খরচ 12,000 আর বিক্রি 1.5 লাখে। চীনা সোশ্যাল মিডিয়া টিকটকে ছড়িয়ে পড়েছে এই ধরনের সব তথ্য, যেখানে দেখানো হচ্ছে ব্র্যান্ডিং এর আড়ালে কিভাবে কয়েক গুণ বেশি দাম নিচ্ছে মার্কিন কোম্পানিগুলো। বিস্তারিত প্রতিবেদনে থাকছে আরো চাঞ্চল্যকর তথ্য। প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে যেন যুক্তরাষ্ট্র নিজেরাই পড়ে গেল। চীন একে একে ফাঁস করে দিল তাদের লাক্সারি দুনিয়ার গোপন রহস্য, যেন 12টা বাজিয়ে দিল যুক্তরাষ্ট্রের নামি দামি ব্র্যান্ডের। শুনে হয়তো আপনারও চোখ কপালে উঠবে। আপনার ব্যবহৃত নামি ব্র্যান্ডের দামি ব্যাগটি বানাতে খরচ হয়েছে মাত্র 21,000 টাকা, কিন্তু সেটি আপনার কাছে বিক্রি করা হচ্ছে প্রায় 30 লাখ টাকায়।
এমনকি 12,000 টাকার আইফোন বিক্রি হচ্ছে প্রায় 1.5 লাখে। বাস্তবে কেবল ব্র্যান্ডের লোগো বসিয়ে এভাবেই হাতিয়ে নেওয়া হচ্ছে উৎপাদন খরচের প্রায় 10 গুণ বা তারও বেশি দাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নানা ব্র্যান্ডের পণ্যের আসল উৎপাদন খরচ ফাঁস করে দিচ্ছে চীন, আর চীন এই সুযোগ পেয়েছে নিজ দেশে এসব পণ্যের কারখানা থাকার সুবাদে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাণিজ্য যুদ্ধে এখন নতুন মোড়। চলতি বছরের শুরুতে আমেরিকা চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করে 145% পর্যন্ত। উদ্দেশ্য ছিল চীনের সস্তা পণ্য ঠেকানো, নিজের মার্কেট বাঁচানো। কিন্তু চীন পাল্টা জবাবে শুধু শুল্ক আরোপই করেনি, ফাঁস করে দিয়েছে এক লাক্সারি রাজ্যের গোপন রহস্য। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে এখন ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে গুচি, ডিওর, লুই বুয়েতো, হার্মেস সহ নানা লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ, জুতা, জামা আসলে কত দামে তৈরি হয়। উদাহরণস্বরূপ যদি বলি, ডিওরের একজোড়া হিল বানাতে বাংলাদেশি টাকায় খরচ পড়ে প্রায় 5,000 টাকা, কিন্তু তা বিক্রি হয় 1.5 লাখ টাকায়। হার্মেসের একটি ব্যাগের কারখানা খরচ প্রায় 21,000 টাকা, কিন্তু সেটি বিক্রি প্রায় 30 লাখেরও বেশিতে। এমনকি আইফোনের যন্ত্রাংশ চীনে তৈরি হচ্ছে মাত্র 12,000 টাকার মধ্যে, আর মার্কেটে তা বিক্রি হচ্ছে প্রায় 1.5 থেকে 2 লাখ বা তারও বেশি দামে। দর্শক, সপ্তাহের বিশ্ব শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে ভারতের বিপক্ষে ডগ ফাইটে যুক্ত হলো 125 যুদ্ধ বিমান। ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘাতে নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন ও জাতিসংঘ। অবশেষে মুখ খুললেন পুতিন, পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেনের 5 ভাগ দখলে নিল রাশিয়া। যুদ্ধ থামাও, নেতানিয়াহু সরে দাঁড়াও স্লোগানে উত্তাল তেল আবিব, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার দাবি। এক রাতেই 4 দেশে ইসরায়েলের বিমান হামলা, গাজায় প্রাণ হারিয়েছে অন্তত 54 জন। উত্তেজনার মাঝেই ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনলো ইরান, 1200 কিলোমিটার দূরেও আঘাত হানতে সক্ষম। হুতির ব্যালিস্টিক মিসাইলে কেঁপে উঠল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ। মার্কিন নামি দামি কোম্পানিদের গোমর ফাঁস করে দিচ্ছে চীন, 1.5 লাখের আইফোন বানাতে খরচ মাত্র 12,000। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।